সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকদিন পরে আমি আবার ফিরে এসেছি আমার লাইভে। আপনারা দেখছেন ড্রিমি টিভির নিয়মিত অনুষ্ঠান আলাপ। আমাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছেন কলকাতার বিখ্যাত সন্তূর শিল্পী পণ্ডিত দিশারি চক্রবর্তী। আপনাকে পেয়ে আমরা সত্যি অনেক ভালো লাগছে। তো একটু ভিন্ন বিষয় আজকে জানতে চাই, সেটা হলো যে আমরা যতদূর জানি আপনি ধ্রুপদ ঘরানার মাইহার ধ্রুপদ ঘরানার শিল্পী। তো আমার ভীষণভাবে একটু জানতে ইচ্ছে করে যে এই যে ঘরানা শব্দটা, এটার মধ্যে পার্থক্যটা কি আসলে? অন্যান্য ঘরানার সঙ্গে আপনাদের ঘরানা বা অন্য ঘরানার সঙ্গে, মানে এই যে ঘরানায় ঘরানার মধ্যে যে তুলনা করা হয় বা বলা হয়, ঘরানা বলতে তো আমরা স্টাইল বুঝি, কিন্তু এটার মধ্যে পার্থক্য কি? অন্য একটার মধ্যে কি আছে, আপনাদের মধ্যে কি নাই? আমি জাস্ট এটার সম্পর্কে একটু জানতে চাই। নমস্কার, ড্রিমি টিভির সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ বিশেষ ধন্যবাদ ইরানী বিশ্বাসকে। যে বিষয়ে উত্থাপন করলেন আপনি, এটা হলো যে ঘরানাগুলোর বৈশিষ্ট্য কি এবং কোথায় পার্থক্য হয়। আসলে ঘরানা কিভাবে তৈরি হয়েছে এই পরম্পরার বিষয়টা মূলত ভারতীয় এই উপমহাদেশে যে ধরনের সঙ্গীত চর্চা হতো মার্গ সঙ্গীতের, সেটা মূলত ছিল গুরু শিষ্য পরম্পরা। পরবর্তীকালে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যখন ভারতবর্ষে আসতে শুরু করেন এবং তারা যখন ভারত এবং এই উপমহাদেশের যে শাস্ত্রীয় সঙ্গীতের যে চর্চা তার মধ্যে নিজেদের নিবদ্ধ করেন, সেই সময় থেকে এই ঘরানার প্রচলন হয়। ঘরানা আর অনেকটা ওই ব্রাহ্মণ্যবাদের মতো, যেটা প্রকৃত বৈদিক যুগে ছিল না। সেখানে কর্মের ভিত্তিতেই সবকিছু নির্ধারণ করা হতো। যেমন মনে করুন যে ক্ষত্রিয়, সে তার সন্তান ব্রাহ্মণ হয়েও জন্মাতে পারে, মানে জন্ম নিয়েও সে ব্রাহ্মণত্ব গ্রহণ করতে পারে। আবার যে ব্রাহ্মণ গৃহে জন্মেছে সে ক্ষত্রিয় হিসাবেও কর্ম করতে পারে, বা বৈশ্য বা অন্যান্য বিভাগ যেগুলো রয়েছে। সেই রকম যে পদ্ধতিটা ছিল সেটা যেমন পরবর্তীকালে বদলে গিয়ে একটা ব্রাহ্মণ্যবাদ এবং একটি গোড়া হিন্দুত্ববাদের যে সৃষ্টি হয়, তার ফলে যেটা হয় যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় হয়ে জন্মাবে। এইখান থেকে এটাই কিন্তু মূল স্রোতটা হচ্ছে এই ঘরানা পরম্পরার সঙ্গে মিল। তাতে কি হলো, আমাদের যে গুরু শিষ্য পরম্পরার যে প্রচলন ছিল সেটা কোথাও ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেল। মানে ঘরানা হলো যে মূলত 3 জেনারেশন, মানে 3টে বংশ হতে হবে। মানে যিনি প্রথম উস্তাদ হচ্ছেন বা পণ্ডিত হচ্ছেন, তার সন্তান এবং পরবর্তী তার সন্তান, থার্ড জেনারেশন থেকে ঘরানা সৃষ্টি হচ্ছে। এবার যতগুলো ঘরানার কথা বলা হয়, মূলত ঘরানার যে আমরা 3টে জায়গায় দেখতে পাই, সেটা উত্তর ভারতীয় যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আমরা যেটাকে বলি, তার মধ্যেই মূলত এটি ঘরানা পদ্ধতি রয়েছে। কার্নাটিক মিউজিকের মধ্যে কিন্তু সেই অর্থে ঘরানা বলতে যেটা বোঝায় আমরা, যে বংশ পরম্পরায় সেই পদ্ধতি থাকলেও সেটাকে ঘরানা বলে তারা ডিফাইন করে না। আমাদের যে উত্তর ভারতীয় পদ্ধতিতে গান যারা গাইছেন তাদের একটি ঘরানা রয়েছে, তাদের নিজস্ব ঘরানা থাকে, গানের ঘরানা। সেটা হচ্ছে মূলত শাস্ত্রীয় সঙ্গীতের যে ঘরানাগুলোর মধ্যে খেয়াল, ঝুমরি বা ধ্রুপদের কিছু সামান্য ঘরানা রয়েছে। আর রয়েছে তবলার ঘরানা, যেগুলো তালবাদ্য, তাদের ঘরানা রয়েছে। আর রয়েছে তন্ত্রবাদ্য বা উইন্ড ইনস্ট্রুমেন্ট, এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে তার ঘরানা রয়েছে। মূলত এই যে ঘরানা পরম্পরা যে চলে আসছিল সেইটা আবার উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের হাত ধরে
গুরু শিষ্য পরম্পরাতে রূপান্তর পায়। কেন তার আগে পর্যন্ত মূলত ওস্তাদরা তাদের নিজেদের বংশধরদেরই শেখাতেন, আর যে জমিদার বা রাজা বা সুলতান বলুন বা সম্রাট বলুন, যাই বলুন, যার পৃষ্ঠপোষকতায় সে পালিত হচ্ছে, সেই তাদের বংশধরদের তারা শিক্ষা দিতেন। সাধারণ যারা সঙ্গীত ভালোবাসে বা সঙ্গীত শিখতে চায়, আগ্রহ আছে, এরকম সাধারণ জনগণের কাছে কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার প্রদানের যে পদ্ধতি বা প্রদান করার যে নিয়ম গুরু শিষ্য পরম্পরায় ছিল, সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। আলাউদ্দিন খাঁ সাহেবের জীবনের যে ঘটনাবলী আছে, সেই ঘটনাবলী বেশিরভাগ মানুষেরই জানা। আমি ছোট করে একটু ব্রিফ দিচ্ছি। সেটা হলো যে মূলত উনি বিভিন্ন গুরুর কাছ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং গান সঙ্গীত এর বিভিন্ন তালিম পান। পেয়ে শেষ উনি উস্তাদ ওয়াজির খাঁ সাহেব, তিনি তানসেনের নবম বংশধর, তার কাছে পৌঁছান এবং উনি হচ্ছেন ওনার শেষ গুরু। কিন্তু মোহাম্মদ ওয়াজির খাঁ সাহেবের যে পরম্পরা, সেই পরম্পরায় উনি শুধুমাত্র তার সন্তান এবং সন্তানের পুত্র এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেই শুধুমাত্র শিক্ষাদান করতেন, বাইরের কাউকে সেইভাবে শিক্ষাদান করতেন না ওনারা। যেহেতু ওনার নিজের সন্তান মারা যায় এবং ওনার এই যে এত বিশাল একটা সঙ্গীতের একটা মানে মহাসমুদ্রের মতো যে জ্ঞান বা এই যে যেটাকে আমরা বলবো একটা ধন দৌলত রয়েছে ওনার কাছে সঙ্গীতের, সেইটা কাউকে উনি দিয়ে যেতে চেয়েছিলেন যাতে ওটা ক্যারি ফরওয়ার্ড হয়, কিন্তু সেটা তো বংশধর, সেরকম কোনো বংশধর উনি পাননি তাকে ওটা দিয়ে যেতে পারেন। সেই সময় কিন্তু এটা হস্তান্তরিত হলো গুরু শিষ্য পরম্পরার ক্ষেত্রে আবার নতুন করে। মানে যে ঘরানা পরম্পরার কথা বলা হচ্ছে, সেই ঘরানা পরম্পরা থেকে ভেঙে গেল। কিন্তু শিষ্য হয়েও আলাউদ্দিন খান, যেহেতু উনি রামপুর সেনিয়া মাইহার ঘরানা ছিল, সেই নাম নিয়েই উনি মাইহারে আসেন। মাইহার রাজা ওনার সেই সময় ব্রিজনাথ সিং ওনার প্রথম শিষ্য হন এবং পরবর্তীকালে তিমির বরণ এবং ওনার সন্তান উস্তাদ আলী আকবর খান, তারপর মা অন্নপূর্ণা দেবী, পরবর্তীকালে রবিশঙ্কর এবং অন্যান্য সব লেজেন্ডরা জন্মেছেন, এখন তারা এক এক করে আসতে থাকে ওনার কাছে। কিন্তু উনি কিন্তু নিজের পরিবারের মানুষদের পাশাপাশি প্রচুর যারা পারিবারিক এই সম্পর্কের বাইরের মানুষ এবং যাদের সত্যি সঙ্গীতে আগ্রহ আছে তাদের সকলকে শেখাতে শুরু করেন। এখানে একটা অদ্ভুত বিষয় ঘটে, যেটা হলো যে এই যে উনি শিক্ষাদান শুরু করেন, দেখা যায় যে ঘরানা পরম্পরার যে রীতি, যে তিনটে জেনারেশন যতক্ষণ না ওই একই যন্ত্র বা একই ধাঁচের বাজনা বাজাচ্ছে, ততক্ষণ ঘরানা হিসেবে সেটা এস্টাবলিশ নয়। উনি কিন্তু সেটাকে ওনার শিষ্যদের মধ্যে দিয়ে যে সঙ্গীতের এই মার্গ সঙ্গীতের যে প্রচার করলেন এবং যে শিক্ষা দিলেন, সেটা কিন্তু সেকেন্ড জেনারেশনেই ঘরানা হিসাবে এস্টাবলিশ হয়ে যায় মাইহার, এবং সেটাকে সকলে মাইহার ঘরানা বলেই বলতে শুরু করে। যদিও উনি বলতেন রামপুর মাইহার সেনিয়া ঘরানা বলতে। সেনিয়া এই জন্য বলা হয় যেহেতু তানসেনের পরম্পরায় আমরা ওনার যে স্টাইল অফ মিউজিক, সেই পরম্পরার যে স্টাইল বা বাজ যাকে বলা হয়, সেই বাজে আমরা বাজাই, সেই জন্য একে তানসেনের পরম্পরা বলা হয়, সেনিয়া পরম্পরা। এবং সেনিয়া পরম্পরাতে বিভিন্ন ধরনের বাজ আছে। একটা হচ্ছে রবাবি অঙ্গের বাজ আছে, যেগুলো হচ্ছে ফ্রেটলেস, যেগুলো ইনস্ট্রুমেন্টস রয়েছে তার নিজস্ব একটা বাজ রয়েছে।
আর রয়েছে ফ্রেট ইনস্ট্রুমেন্ট, যেগুলোকে বীণ অঙ্গের বাজ বলা হয়। মূলত রুদ্রবীণার যে বাজ, সেখান থেকে সেটা জন্ম নিয়েছে। এছাড়া একটি সর্বপ্রধান যে অংশ রয়েছে সেটি হলো ধ্রুপদ গায়কী, যার মূল আধার হচ্ছে শুদ্ধবাণী। এবার শুদ্ধবাণী এখন প্রায় অবলুপ্ত হয়ে গেছে। মূলত যে বাণীগুলো এখন গাওয়া হয়ে থাকে বা প্রচারিত আছে ধ্রুপদের ক্ষেত্রে, ডাগর বাণী, গহর বাণী, নাহর বাণী, খন্ডের বাণী, এর থেকে অনেক ভিন্ন ছিল এই শুদ্ধবাণী। কেন? শুদ্ধবাণী হচ্ছে বলা যেতে পারে এই সকল বাণীর আদি বাণী। কেন এই বাকি বাণীগুলো প্রায় এর পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। আর শুদ্ধবাণীর সঙ্গে বাকি বাণীগুলো যে পার্থক্য হচ্ছে, এবং যে জন্যে এই ঘরানাদার আমাদের মাইহার সেনিয়া যে বীণকার ঘরানা আমরা বলি, তার বীণকারের বাদ ছাড়াও তার শুদ্ধবাণীর গায়কী একটা বড় অংশ হচ্ছে তার, এবং যার জন্যে মাইহার ঘরানা অন্যান্য যত ঘরানা আছে, ইনস্ট্রুমেন্টের ঘরানা হোক, গানের ঘরানা হোক, সবার থেকে আলাদা হয়ে যায়। যেহেতু শুদ্ধবাণীর যে গায়কী পদ্ধতি, সেটা শুধুমাত্র মানে বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের পরম্পরার মধ্যে দিয়েই ওটা সব আমাদের মধ্যে সকলের মধ্যে এসেছে, সেই জন্যে ওইটা শুধুমাত্র মাইহার ঘরানা, সেনিয়া ঘরানাতেই রয়ে গেছে। অন্য যে গোয়ালিয়ার ঘরানা রয়েছে সেখানে গহর বাণী বা অন্যান্য বাণীগুলো নিয়ে চর্চা হয়, যেমন ডাগাররা ডাগার বাণী নিয়ে চর্চা করে। তো বাণী জিনিসটা হচ্ছে, আগে একটু বাণী সম্বন্ধে বলা উচিত আমার মনে হয়, কেন বাণী এই শব্দটা বারবার আমি ব্যবহার করছি। বাণী হচ্ছে, লিরিক্সকে বলা হয় বাণী। মনে করুন একটি গানের যে কাব্য, সেই কাব্য হচ্ছে তার বাণী। এইবার যখন যন্ত্রসঙ্গীত আপনি বাজাচ্ছেন, তখন তো কাব্যটা নেই, তখন তাহলে কি বাজাচ্ছি আমরা? তখন যেটা বাজাই আমরা, সরোদ বা সেতারে যেভাবে বেজে থাকে, মূলত যদি ডান হাতের যন্ত্রী হয় কেউ, তাহলে ডান হাতে সে বোল বাজায়, আর বাঁ হাতে সে সুরের কাজ করে। এই যে সুরের কাজ এবং বোলের কাজ, এই দুটো সম্পূর্ণ ভিন্ন। সুরের কাজ হচ্ছে গায়কী অঙ্গের, আর বোলের কাজ হচ্ছে দুটো অংশে ব্যবহার হয়, একটা রবাবি আর বীণকারী। এই যে বীণকারী বলছি বা রবাবি অঙ্গ বলছি বা বাজ বলছি, স্টাইল, সেইগুলো কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে রাইট হ্যান্ডে আমি কিভাবে স্ট্রোক করছি, ডান হাত দিয়ে মূল তারগুলোকে, আর বাঁ হাতে স্বরকে আমি কিভাবে আন্দোলিত করছি, বা কিভাবে ওই রাগের যে ধারাবাহিকতা বা তার যে রূপ আমি কিভাবে সৃষ্টি করছি, তার যে পদ্ধতির মধ্যে দিয়ে, যে স্তরগুলো ভাগগুলোর মধ্যে দিয়ে আমি সেটাকে প্রকাশ করছি, পুরো কম্পোজিশনটাকে, সেই পদ্ধতিটাকে যে গায়কী অঙ্গের মধ্যে দিয়ে আমরা মানে বাজিয়ে থাকি, সেটা হচ্ছে মূলত শুদ্ধবাণী। এবং সেই শুদ্ধবাণীর যে বাজ প্রধানত যে যন্ত্রের মধ্যে সব থেকে বেশি প্রকাশিত হয় এবং সঠিকভাবে, সেটা হচ্ছে সুশৃঙ্গার। এবং এই সুশৃঙ্গার উনি আলাউদ্দিন খাঁ সাহেব শিখেছিলেন। এবং রবাবি অঙ্গের বাজ সব থেকে বেশি ভালো প্রকাশিত হয় সেনিয়া রবাবে, যেটি কাবুলি রবাব নয়, ওটাকে কাবুলি রবাব যেমন কোলে রেখে বাজানো হয়, সেনিয়া রবাব কাঁধে রেখে বাজানো হয়, অনেক বড় হয় সাইজে। আর বীণের যে বাজ, বীণেজ হচ্ছে যেমন সেতারে বাজছে কি রুদ্রবীণায় মূলত ফ্রেট আছে এরকম যন্ত্রের ক্ষেত্রে। তো এই যে তিনটে মূল যে ধারা, এবং পরবর্তীকালে আলাউদ্দিন খাঁ সাহেব অন্যান্য বিভিন্ন যে যন্ত্র, যেমন বো ইনস্ট্রুমেন্ট রয়েছে, ভায়োলিন, সারেঙ্গি, এসরাজ, দিলরুবা, তারপর চন্দ্র সারাং, এই যে বিভিন্ন যন্ত্রগুলো যেগুলো মূলত অ্যাকম্পানিমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে ছিল, সেগুলোকে উনি মেইন স্ট্রিম ইনস্ট্রুমেন্ট, যেমন শরৎ সেতার সোলো বাজানো হয়, সেই রকম ভাবে উনি প্রতিষ্ঠিত করেন। এবং তার জন্য কি হয়, ওই শরৎ সেতারের যে অংশ,
সেইগুলো কি করে ওই যন্ত্রগুলোতে বাজাতে হবে তার সব পদ্ধতি উনি তৈরি করে দিয়ে যান, এবং সেগুলো উনি বিভিন্ন তার ছাত্রদের মধ্যে দিয়ে মাইহার ব্যান্ডে যতজন ওনার শিষ্য শিষ্যা যারা ছিলেন, এবং ওনার কাছে পার্সোনালি যারা মাইহার ব্যান্ডের বাইরেও যারা সোলো আর্টিস্ট হয়েছেন এবং বড় বড় কম্পোজার হয়েছেন, তাদের সকলকে উনি শেখান এবং তার সঙ্গে সঙ্গে গানেরও তালিম দেন বিভিন্ন জনকে। এই যে ওনার গানের তালিম হয় সেটা মূলত শুদ্ধবাণীতে, এবং এটা ছাড়াও রাবাবি অঙ্গের যে বাজ তারও তালিম হয়, এবং বিনকারির বাজ এবং অন্যান্য যন্ত্রের যে নিজস্ব যে ঢং, যেমন শরদের নিজস্ব কিছু অঙ্গ উনি তৈরি করেছেন পরবর্তীকালে, এবং সেতারে অনেক কিছু নতুন, আগে সেতার মূলত এনায়েত খাঁ সাহেবদের ঘরানাতেই বাজতো, ওটাই সব থেকে প্রাচীন ঘরানা আমাদের দেশে। কিন্তু আলাউদ্দিন খাঁ সাহেব রবিশঙ্করের হাত দিয়ে যে নতুন পদ্ধতিতে সেতার কে মানুষ সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা তো একটা বিস্ময়। মানে সেতারকে রুদ্রবীণার মতো করে বাজানো যায়, এটা তো ভাবতেই পারবে না সেতার প্লেয়াররা। তার সেই রাস্তা উনি বদলে দিয়েছেন। এই যে রুদ্রবীণার বাজ কি করে সেতারে বাজাবে, এবং সেতারে আরো নতুন নতুন কি কি পদ্ধতি, আরো নতুন নতুন কি কি টেকনিক যে ইভলভ করেছেন উনি, সেগুলো সৃষ্টি করেছেন, এবং পরবর্তীকালে ওনার শিষ্যরাও আরো অনেকে কন্ট্রিবিউট করেছে। রবিশঙ্কর তার মতো করে বিশেষ করে সাউথ ইন্ডিয়ান যে সরস্বতী বীণা, তার যে স্টাইল সেটাকে উনি অ্যাডাপ্ট করেছিলেন সেতারের মধ্যে। তো যেমন শরদে আলিবা খাঁ সাহেব সুশৃঙ্গারের বাজ শরদের মধ্যে নিয়ে এসেছিলেন, সেনিয়ারা বাবের বাজ শরদের মধ্যে বাজিয়েছেন। তো এই যে একটা অন্য যন্ত্রের বাজ একটা অন্য যন্ত্রে বাজানো, এই যে পদ্ধতিটা যেটা আগে ছিল না, আগে যে সুশৃঙ্গারের বাজ বাজাতো সে সুশৃঙ্গারই বাজাতো, যে শরদ বাজাতো সে শুধু শরদই বাজাতো, যে সেতার বাজাতো সেতার, যে সে সুরবাহার বাজাতো না। উনি কি করলেন, উনি অন্যান্য বিভিন্ন যন্ত্রের বাজগুলোকে অন্যান্য যন্ত্রের মধ্যে দিয়ে প্রকাশ করতে শুরু করলেন, এবং তার জন্য যে যে টেকনিক্যাল জিনিসগুলো ডেভেলপ করা দরকার সেগুলো উনি করছিলেন, এবং এই করার মধ্যে দিয়ে তন্ত্রকারীর বলে একটি নতুন পদ্ধতি, যেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল টেকনিক, সেটা কোনো ভোকাল টেকনিক নয়, যে ভোকাল টেকনিক যেটাকে আমি গলায় গায়কী অঙ্গ যেটাকে বলি, সেটাকে আমরা যেরকম যন্ত্রের মধ্যে আনার চেষ্টা করি সেটা নয়, একটা ইনস্ট্রুমেন্টের নিজস্ব যে টেকনিক সেগুলোকে উনি ডেভেলপ করতে শুরু করলেন। এইভাবে বিভিন্ন যন্ত্রের মধ্যে দিয়ে উনি সেটা সারা পৃথিবীর বুকে এই ভারতীয় মার্গ সঙ্গীতকে পৌঁছে দিলেন। এমনকি শুধু দেশীয় যন্ত্র নয়, বিদেশি যন্ত্র যেমন চেলো, ব্যাক পাইপার, ট্রাম্পেট, এই ইনস্ট্রুমেন্টস গুলোর মধ্যে উনি সব এক্সপেরিমেন্ট করেছেন। একটা সময় মাইহার ব্যান্ডে এগুলো বাজতো, পরবর্তীকালে ধীরে ধীরে ওগুলো বন্ধ করে দেন, উনি নিজেই বন্ধ করে দেন। কারণ দেশে যখন একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়, সেই সময় উনিও ধীরে ধীরে যে বিদেশি যন্ত্র যেগুলো ছিল, যেগুলো সম্পূর্ণরূপে তাতে ওয়েস্টার্ন মিউজিকই বাজানো হতো, কারণ উনি নিজে ওয়েস্টার্ন মিউজিক শিখেছিলেন এবং তার চর্চা করতেন, এবং ব্যান্ডে সেগুলো কম্পোজিশন বাজানো হতো, সেগুলো ধীরে ধীরে উনি বন্ধ করে দেন, এবং শুধুমাত্র ভারতীয় মার্গ সঙ্গীতের যে যন্ত্র সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে ঘরানার পার্থক্য, তো যেটুকু তার চাইতে অনেক বেশি জেনে গেছি। তো এখন আমি আসলে জানতে চাচ্ছি এটা যে যেটা বলা হলো যে রবি শঙ্করের ক্ষেত্রে যেটা হয়েছে যে রুদ্রবীণার মানে স্টাইলটা আর কি উনি সেতারে অ্যাপ্লাই করেছেন। তো আমার একটু জানতে ইচ্ছে করে যে সন্তুর কিন্তু মাইহার ঘরানার এর আগে ছিল না, ফার্স্ট টাইম সম্ভবত আপনার ক্ষেত্রে মানে এটা জয়েন করেছে। তো একটা কথা হলো যে যে যন্ত্রটা জানার পরবর্তীতে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট হতেই পারে, কিন্তু যে জিনিসটা প্রথমেই জানা নেই সেটা নিয়ে কিভাবে এক্সপেরিমেন্ট হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যন্ত্রটা এই ঘরানায় মোটেই ছিল না এবং কেউই বাজাতে পারে না, তো সেইটা কিভাবে মানে এই যন্ত্রটা এখানে কিভাবে শেখা হলো? একটা হলো যে কেউ জানে, কেউ জেনে শেখানো হলো, শেখানোর পরবর্তীতে এটাকে মানে শিখে আসলো, দেন শেখানো হলো, মানে এটা
এই জিনিসটাই আমার জানতে চাচ্ছি। আসলে সন্তুরের ক্ষেত্রে যেটা হয়েছে ঘটনাটি, সেটা হলো যে আলাউদ্দিন খাঁ সাহেবের যা যা এই মাইহার ঘরানাতে যে ইনস্ট্রুমেন্টস গুলো বাজানো হয়েছে এর আগে, সবগুলোই ওনার জীবিতকালে উনি তার পদ্ধতি এবং বাজানোর যে বিভিন্ন অঙ্গগুলো আছে এবং টেকনিক গুলো আছে, সেগুলো সবই উনি তৈরি করে দিয়ে গেছেন এবং সেগুলো রীতিমতো নিজে বাজিয়ে উনি শিখিয়েছেন সকলকে। মানে বললে এরকম হয় বিষয়টা, আসলে এই কারণে উনি প্রায় 200টির ওপর যন্ত্র মূলত বাজিয়েছেন এবং এই বাজানোর উদ্দেশ্যটাই ছিল যে বিভিন্ন স্টুডেন্টসদের সেই যন্ত্রগুলো কিভাবে শেখাবেন তার পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার জন্য। আমার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে আমার গুরুরা, আমি যতজনের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছি সন্তুরে, যদিও আমার যন্ত্র সন্তুর, কিন্তু আমি মূলত সঙ্গীত শিক্ষাই গ্রহণ করেছি বলবো। সন্তুরের যে নিজস্ব যে বাজানোর যে পদ্ধতি, সেটির একদম যে বিগিনার্স লেভেলের যে স্টিক ধরার পদ্ধতি বা স্ট্রোক করার যে পদ্ধতি, সেইটুকু পর্যন্ত আমি আমার প্রথম যে গুরু ওস্তাদ ধ্যানেশ খাঁ সাহেব, ওনার কাছ থেকে আমি জেনেছি। কিন্তু উনি আমাকে কখনোই হাতে ধরে শেখাননি, আমাকে বলতেন যে এইভাবে তুমি ধরো স্টিকটাকে, আমি সেভাবে ধরতাম, ধরে আমাকে বলতেন এইভাবে স্ট্রোক করো, আমি সেভাবে স্ট্রোক করতাম। আমাকে বলতেন, আমি জাস্ট ওটাকে ফলো করার চেষ্টা করেছি এবং যাতে আমি সঠিক ফলো করতে পারি তার জন্য উনি 2-3টে বিষয় করেছিলেন। 1 নম্বর হচ্ছে যে উনি একটি হ্যান্ডিক্যাম কিনে, সেই সময় আমার শিক্ষা যখন শুরু হয় তার 6 মাস আগে থেকে আমি তখন ওনার কাছে যেতাম রেগুলারলি, অনেক ছোট ছিলাম আমি, কিন্তু আমাকে উনি ক্লাস নিতেন না, আমি জাস্ট যেতাম স্কুল ক্লাসে, গিয়ে বসে আমার যে সিনিয়র গুরু ভাইরা আছে তাদের বাজনা শুনতাম, উনি কিভাবে তালিম দিচ্ছে সেটা শুনতাম। আর ওই যে 6 মাস সময়ের মধ্যে উনি ওই হ্যান্ডিক্যাম দিয়ে পন্ডিত শিবকুমার শর্মার বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করেন এবং খুবই ক্লোজলি সেটা, এবং সেটা অবভিয়াসলি সেটা উস্তাদ ধ্যানেশ খাঁ সাহেব বলেই পন্ডিত শিবকুমার শর্মা সেই পারমিশন দিয়েছিলেন করার, এবং উনি না বলেননি সেটা করার ক্ষেত্রে, কেন এটা একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছিল ওনার কাছে। কারণ এই রিসার্চ ওয়ার্কটা করার পারমিশন উনি অন্নপূর্ণা দেবী, আলিয়াম খাঁ সাহেব এবং রবি শঙ্করজি তিনজনের কাছ থেকে নিয়েই করেছিলেন, কারণ ওরা তিনজনেই জানতেন যে আমার এই তালিমটা শুরু হয়েছে এবং এই পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে আমাকে শেখানো হবে সেই পদ্ধতিগুলো কিভাবে যেতে পারে, যেমন মনে করেন বোলটা কিভাবে বাজাবো, সেটা আলাউদ্দিন খাঁ সাহেবের কোন যন্ত্রের পদ্ধতি আমি অবলম্বন করব, বা কীর্তন বাজানোর সময় আমি কোন পদ্ধতি অবলম্বন করব, মীর বাজানোর সময় কি অবলম্বন করব, গমক যদি বাজাতে হয় তাহলে কিভাবে বাজাবো এই যন্ত্রে, সেগুলো জাস্ট উনি তার উপর রিসার্চ করা শুরু করেছেন। আমার 6 মাস পরে প্রথম যে তালিমটি হয় সেটি হলো, প্রথম উনি আমাকে স্টিক ধরানোর পরে বেসিক সারেগামা পাধানিসা এবং ডান হাত বা হাত দু হাতেই যাতে আমি সমপরিমাণে বাজাতে পারি, এই জন্য 2 হাত দিয়ে বাজানোর পদ্ধতি শেখানো, এবং তারপর উনি আমাকে মানে ডা চিক 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 যে ঝালার পদ্ধতি আছে সেতারের, সেই পদ্ধতিতে সন্তুরে আমাকে প্রথম সিধা ঝালা শেখান। তাহলে এখানে কোথাও একটা বিষয় খুব ইন্টারেস্টিং, যে আমি ডাটা কিভাবে বাজাবো সেটা উনি অলরেডি আমাকে ডিফাইন করে দিয়েছে। এইবার আমি যে স্ট্রোকটা করব, ডা মূলত হচ্ছে লাবাবি অঙ্গের স্ট্রোক এবং দাস বিন অঙ্গেও বাজে,
তার সঙ্গে রাও থাকে একটা, কিন্তু সেই রা যেভাবে ব্যবহার হয় তার সঙ্গে ডিরি বলে একটি বোল আছে, তার সংমিশ্রণে একটা কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স কিছু বোল আছে, যে কমপ্লেক্স বোলগুলো বেঁচে থাকে সেতার বা সরোদে। আপনারা মানে এটা শুনলে বোঝা যায় যে বিলায়ত খাঁ সাহেবের যে সেতারের বাজ স্টাইল তার থেকে রবিশঙ্করের কতটা ডিফারেন্স, বিশেষ করে রাইট হ্যান্ডের যে বোল, যে ডান হাতের কথা আমি বলছিলাম একটু আগে, যে বিন অঙ্গের বাজ বা রবাবি অঙ্গের বাজ কিভাবে বাজবে ডান হাত দিয়ে, সেই যে বোলগুলো, সেইগুলো 4-5টি বোল উনি আমাকে শেখান, আর ঝালার 3-4টি কম্বিনেশন আমাকে শেখান। তারপরে আমাকে যেটা শেখান সেটা হচ্ছে পাল্টা, কি করে বিন অঙ্গের যে ডাড়া ডাড়া দিয়ে পাল্টা কি করে বাজাতে হবে, বা তিনের পাল্টা ডাড়া ডা দিয়ে কি করে বাজাতে হবে, সেইগুলো উনি আমাকে শেখান। তারপর উনি আমাকে মূর্ছনা শেখান, কি করে সাপাট বাজাতে হবে, এবং তারপরেই উনি আমাকে রাগ শেখাতে শুরু করে দেন। আমি প্রথম রাগ শিখি রাগ ইয়েমন, সেটা একটি মধ্যলয় দ্রুত বন্দিশ, তার সঙ্গে কিছু তান তোড়া, রবাবি অঙ্গের বোল, সাপাট, স্বরমালিকা, ঝালা, লড়ি ঝালা, সিধা ঝালা। তারপর উনি আমাকে শেখান ভৈরবী, সেখানে আমাকে প্রথমেই বিলম্বিত গাতে চলে যান, এবং সেই বিলম্বিত গাত শেখানোর পরে আমাকে আবার একটি দ্রুতগাত ওই ভৈরবী রাগেরই, এবং তান তোড়া দিয়ে ঝালা কমপ্লিট একটা রাগের যে রূপ, সেটা আমি প্রথম ভৈরবীতেই শিখি। তারপর যেটি উনি যে কম্পোজিশনটি আমাকে উনি শেখান, সেটি পন্ডিত রবিশঙ্করজিকে বাবা আলাউদ্দিন খাঁ সাহেব শিখিয়েছিলেন। একটি কম্পোজিশন, একটি ধ্রুপদের কম্পোজিশন চৌতালে, সেটি উনি শেখান। তার সঙ্গে উনি আমাকে ছোট আউচার আলাপও শেখান এবং ছোট অংশের জোর। এবং উনি এগুলো কেন শেখাচ্ছিলেন আমি কিন্তু কিছুই জানি না, উনি শেখাচ্ছিলেন, আমি জাস্ট তালিম শিখছিলাম। এই যে শিক্ষা যখন চলছে, এটা আমার তখন 3 বছর রানিং, 3 ইয়ার্স। এর মধ্যে কিন্তু আমি রেগুলারলি যখন শীতকালে শিবকুমার শর্মা কলকাতায় আসতেন, ধ্যানেশ খাঁ সাহেব পারমিশন নিয়ে ওনার স্টেজের একদম পাশে আমি বসে থাকতাম, মানে স্টেজেই বসতাম আমি সবসময়, উনি যেদিকে বসতেন সেই দিকে, মানে তবলা প্লেয়ার যাতে যেদিকে বসে ওই দিকে বসতাম না, উনি যেদিকে বসেন সেই দিকে বসতাম, যাতে ওনাকে আমি পরিষ্কারভাবে দেখতে পাই উনি কিভাবে স্ট্রোক করছেন। তো আমার মূলত যে তালিমটা হচ্ছিল সেটা হচ্ছে শিবকুমার শর্মাকে এত ক্লোজলি দেখা এবং কি করে উনি বাজাচ্ছেন সেটা অবজার্ভ করা, আর গুরুজি যা যা বলছে সেটাকে বাজান। আরেকটি কাজ উনি যেটা করছিলেন, শিবকুমার শর্মার সঙ্গে কথা বলে, পন্ডিত শিবকুমার শর্মার সঙ্গে কথা বলে, ওনার এক শিষ্য ছিলেন মিস্টার পেরেরা, তাকে মাসে একবার করে উনি ক্লাসে ডাকতেন। উনি এসে আমি বাজাতাম, উনি আমাকে দেখতেন খালি আমি সঠিক বাজাচ্ছি কিনা, আমার স্ট্রোকিং গুলো সঠিক হচ্ছে কিনা। কিন্তু ধ্যানেশ খাঁ সাহেব যে তালিম আমাকে দিচ্ছিলেন সেই সময়, স্ট্রোক করার যে পদ্ধতিতে আমি বাজাচ্ছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ শিবকুমার শর্মা যেভাবে বাজাচ্ছিলেন ওই স্ট্রোকিং পদ্ধতিতেই বাজাচ্ছিলেন। এবং যেটা পার্থক্য হচ্ছিল ওনার সঙ্গে আমার মূলত, সেটা হচ্ছে আমার টিউনিং এর যে মেথড, সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল, শিবজির সঙ্গে কোনো মিল ছিল না। এবং সেটি নিয়ে আমি মিস্টার পেরেরার সঙ্গে বহু মানে আলাপচারিতা শুনেছি আমি বসে থাকা অবস্থায়, এবং অনেকক্ষণ ধরে মানে গভীর আলাপচারিতা ওনার সঙ্গে হয়েছে, যে কেন এইভাবে উনি করছেন, কি জন্য এইভাবে উনি তারগুলোকে বাঁধছেন। সেটার একটা এক্সপেরিমেন্ট উনি করছিলেন। তার সঙ্গে যেটা করছিলেন, এই মাইহার ঘরানার যেটা মূল যে জায়গাটা বোলবাণী, সেই বোলবাণীকে কি করে আমি বাজিয়ে এই রাগের রূপকে প্রকাশ করব, যাতে ওই মাইহার ঘরানার যে নির্দিষ্ট যে রাস্তা রয়েছে আলাউদ্দিন খাঁ সাহেব দেখিয়ে যাওয়া যে পথ, সেই পথেই যাতে আমি বাজনাটা বাজাই। এবং তার জন্য আমাকে অত ছোট বয়সেই দিনে 4 থেকে 5 ঘন্টা, কখনো কখনো 6 ঘন্টা রেয়াজ করতে হতো।
ছোট বয়সেই। মানে আমি যখন ৩ বছর শিখছি ওনার কাছে, তখন আমার বয়স ৯ বছর মতো। এর বেশি, হ্যাঁ ৯ বছর, হ্যাঁ ৯ বছর, ৮-৯ বছর এরকম হবে। তো এই যে আমার রাগ বেহাগের যে তালিম হলো, এবং তার মধ্যে অসংখ্য কঠিন, কঠিন বোল, এমনকি একদম বিনকারি বাজের যে দ্রিদারা বোল, সেসব বোল, সেনিয়ারা বাবের বোল, তারপর সুশৃঙ্গারের ঝালা, এইসব অঙ্গগুলো সবই প্রায় ওই কম্পোজিশনটার মধ্যে ছিল, এবং একটি পিওর ধ্রুপদাঙ্গের চৌতালের একটি কম্পোজিশন। এবং এই কম্পোজিশনটা পুরোটা শিখে নেওয়ার পরে উনি হঠাৎ করে একদিন আমাকে বললেন যে, তোমার একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছি, তোমাকে বাজাতে হবে। এবং তার আগে অলরেডি আমি উস্তাদ আশিস খানের ডাইরেকশনে একটি অর্কেস্ট্রা হয়েছিল ৩-৪টি কম্পোজিশনস নিয়ে ওনার করা। তো তাতে আমি বাজিয়েছিলাম। কিন্তু সেখানেও আমি কিন্তু গুরুজি আমাকে বলে দিতেন আমাকে কিভাবে বাজাতে হবে, মূলত যে কোন বোল দিয়ে কোনটা বাজাবো সেটা মুখে বলে দিতেন, তারপর আমি সেটা ফলো করতাম। কিন্তু এই যে পুরো যে তালিমটা এই ৩ বছর ধরে হচ্ছে, ৩-৪ বছর ধরে, এটার মধ্যে কখনোই কিন্তু উনি আমাকে মাঝে সাঝে উনি স্টিকটা হাতে নিয়ে বলতেন যে, একটু এরকম ভাবে স্ট্রোক করে দেখো তো এরকম হয়। কিন্তু উনি নিজে কিন্তু কখনো স্ট্রোক করেননি সান্তোরের মতো। উনি আমাকে নিয়ে ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন। আমি বিভিন্ন রকম ভাবে স্ট্রোক করছিলাম, উনি যা বলে না এই জিনিস এইভাবে না, এভাবে বাজাও তো, আরেকভাবে স্ট্রোক করলাম সেটা। এবার শুনে শুনে উনি মূলত শুনে, আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম, উনি শুনে শুনে ওটা বোঝার চেষ্টা করছেন যে ওটা ওই শরৎ বা সেতারের মতো অঙ্গের মতো তৈরি হচ্ছে কি ওই রূপটা। মানে যে সুবিধাটা পণ্ডিত রবিশঙ্করের ক্ষেত্রে ছিল, যে রবিশঙ্করকে উনি সরাসরি বলে দিচ্ছেন যে এই স্ট্রোকটা এইভাবেই করো, সেই সুযোগ বা সুবিধাটা আমি কিন্তু প্রথম থেকে কোনোদিনই পাইনি। সেক্ষেত্রে আমাকে নিজেকেও অনেকটা ভাবনা চিন্তা করতে হয়েছে প্রথম থেকেই। যদিও আমি এটা বিশ্বাস করি যে আমাদের এই গুরুমুখী বিদ্যার অনেক জোর আছে, এবং ওই যেটা গুরু বলছে সেটাকে যদি খুব মাইনারলি, মানে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করা যায়, করে 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 করে, মানে যখন দেখুন একই জিনিস আমি বারবার করে বাজিয়ে যাচ্ছি, মানে দিনে এক একটা অংশ নিতাম, প্রায় ১০০ বার করে বাজাতাম। তো ১০০ বার বাজাতে 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 ১ সপ্তাহ পর কি হতো, ওটা না হাতের মধ্যে বসে যেত। মানে ওটা আমি চোখ বন্ধ করে থাকলে, আমি ঘুমিয়ে পড়লেও ওটা আমার হাত থেকে ওটা ন্যাচারালি বাজতো। কেন, ওটা আমার মাসেল মেমোরির মধ্যে, বডির মধ্যে ওটা আত্মস্থ হয়ে যেত না ওই বাজানোর পদ্ধতিটা। কিন্তু আমি যতবারই গুরুজি আমাকে নতুন নতুন কিছু দেখাতেন, আমি সবসময় দেখেছি আমার স্টিক কিন্তু হাত থেকে পড়ে যেত, বেরিয়ে যেত সবসময়। এবং এই স্টিকটা কেন আমার হাত আঙ্গুল থেকে বেরিয়ে যায়, সেটা কিন্তু আমার গুরু কোনোদিন আমাকে বলতে পারেননি রাস্তাটা, কেন আমার স্টিক সবসময় হাত থেকে আঙ্গুল থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু অন্য সবাই সন্তু প্লেয়ারদের দেখেছি, তাদের কিন্তু স্টিক কখনোই আঙ্গুল থেকে বেরিয়ে যায় না। তখন আমি, এবার এটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না সেই সময় কেন আমার বারবার পড়ে যেত। আর অনেক সময় কি হতো, ওই স্লিপ করে ডান দিকে ব্রিজের বাইরে স্ট্রোক পড়ে যেত, অনেক সময় ব্রিজের উপর স্ট্রোক পড়ে যেত। কেন, ওই স্ট্রোক করার যে জায়গাগুলো যেভাবে উনি ডিফাইন করেছিলেন, যে জায়গাগুলো স্থানগুলো দেখিয়ে দিয়েছিলেন, সেই জায়গা করার সময় অনেক সময় ডিফিকাল্টিস হতো, ভীষণ কঠিন হতো, মানে এক্সাক্ট ওইখানেই প্রত্যেকবার স্ট্রোক করাটা। কারণ শিবকুমার শর্মার ক্ষেত্রে ওইগুলো কোনো ডিফাইন্ড স্পেস নয়, ওটা উনি শুনে শুনে বাজান শিবজি। কিন্তু ধানেশ খাঁ সাহেব ওটা স্পেসিফিক করতে চাইছিলেন সেটা শরদের মতো একটা, যে একটা সুর থেকে একটা স্বরে যাব। শিবজি যেমন, আমি দেখতাম যে ছোটবেলায় শিবজি মনে করুন বেহাগ যখন বাজাচ্ছেন,
সা এর পর গাতে যখন মিরের মতো করে স্টিকটা ঘষে যাচ্ছেন, তখন আঙ্গুল দিয়ে রেটাকে চেপে রাখছেন, বা হাতের আঙ্গুল দিয়ে। কিন্তু আমাকে গুরুজি যখন শেখাচ্ছেন বলছে না তুমি আঙ্গুল থেকে স্টিক নামাতে পারবে না। কিন্তু আমার আগে কোনো সন্তুর প্লেয়ারই ওরকম ভাবে মানে স্টিক নামিয়ে, মানে শিবজি যেভাবে ধরেন স্টিকটাকে এইভাবে, ওইভাবে কখনই কেউ বাজায়নি। এবং আমার ওটা জাম্প করে যেতে খুবই কষ্ট হতো। এবং আমার নিজের পার্সোনালি যেটা মনে হতো সবসময়, যে ওটা সঠিক হচ্ছে না। মানে ওটা নিশ্চয়ই ওটার পিছনে এমন কোনো পদ্ধতি থাকবে যেটা দিয়ে যদি ওটা করা যেত ব্যাপারটা অনেক সহজ হতো। সেটা কিন্তু তখনও আমার কাছে পরিষ্কার ছিল না, এবং আমার গুরুও তখন এক্সপেরিমেন্ট করছিলেন ওটা নিয়ে। উনিও কিন্তু আমাকে সঠিকভাবে ওটা বলে দিতে পারেননি তখন। তখনও মূলত যেটার উপর উনি ফোকাস করছিলেন মিরের থেকেও, সেটা ছিল বোলবাণীতে। এবার এই বোলবাণীর যে পদ্ধতিটা আমি পরবর্তীকালে যেটা বুঝতে পারি বড় হওয়ার পরে, উনি মূলত নলতরঙ্গ বলে একটি যন্ত্র আলাউদ্দিন খাঁ সাহেব সৃষ্টি করেছিলেন। সেই যন্ত্রটি সন্তুরের মতো দুটো স্টিক দিয়ে বাজানো হয় লোহার, এবং সেখানে বোলবাণীটা যে পদ্ধতিতে বাজানো হয়, যেহেতু ওটাও স্টিকের যন্ত্র এটাও স্টিকের যন্ত্র, ওই টেকনিকটাকে উনি এখানে অ্যাপ্লাই করেছেন। কিন্তু ওই স্টিক আর এই স্টিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওখানে স্ট্রোক করার সঙ্গে সঙ্গে সাউন্ডটা ওখানে শেষ হয়ে যায়, আর ওই স্টিকটা ভাইব্রেট করে না, মানে কম্পন সৃষ্টি করে না। কিন্তু সান্তুরের স্টিকের সমস্যা হচ্ছে, সান্তুরের স্টিক করার পর সান্তুরের স্টিকটা তারের উপর কম্পন সৃষ্টি করছে। সেই কম্পনটাকে আমি কি করে কতক্ষণ রাখবো, কতক্ষণ ধরে রাখবো না, সেটা আমি কি করে, মানে সেটা আমায় কে বলে দেবে? সেটা কিন্তু বলে দেওয়ার কেউ আমাকে ছিল না। মানে যারা শিবজির কাছে শিখেছেন তারা নিশ্চয়ই শিবকুমার শর্মার যে পদ্ধতি সেই পদ্ধতি। এবং সেক্ষেত্রে আমি পরবর্তীকালে যেটা দেখি, শিবজি কিন্তু তার কম্পাঙ্কের যে মাত্রাটা সেটা কোনো ডিফাইন্ড নয়। মানে ওটা যতক্ষণ ইচ্ছা হচ্ছে বাজাচ্ছেন, যতক্ষণ ইচ্ছা হচ্ছে বাজাচ্ছে না, পুরো ইচ্ছাধীন, কোনো শাস্ত্র মতে হচ্ছে না, কিন্তু সেটা গ্রামার ফলো করছে না, ওটা একটা ইমোশনটাকে ফলো করছেন। মানে উনি নিজেও এক্সপেরিমেন্ট করছেন শিবজি কিন্তু। কারণ আমি প্রতি বছর ওনাকে যখন নতুন নতুন দেখছি, মনে করুন আমি 86-এ যখন ওনাকে প্রথম দেখি, আবার 87-এ, 88, 89, 90, 91, 92 ওনার বাজনা স্টাইল বদলে যাচ্ছে। উনি বাঁ হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে বাজাচ্ছেন, ভ্যাম্পিং করছেন, যেগুলো কিন্তু আমি পরবর্তীকালে বড় হয়ে বিভিন্ন সন্তুরের অন্যান্য যে শৈলী, বাজন শৈলী রয়েছে, যেগুলো বিভিন্ন অন্যান্য দেশে অন্যান্য নামে যে সন্তুর রয়েছে, সেই সব সন্তুরের মধ্যে সেই সব বাজন শৈলী দেখতে পাই। যেমন জার্মান সন্তুর, ফ্রেঞ্চ সন্তুর, আর্মেনিয়ান সন্তুর। এই যে এখানে বিভিন্ন দেশের যে সন্তুরগুলো রয়েছে, সেই সব সন্তুরগুলোর যে বাজানোর যে পদ্ধতি, সেইগুলোকে শিবকুমার শর্মা অ্যাডাপ্ট করতে শুরু করেছিলেন ইন্ডিয়ান সন্তুরের মধ্যে। কিন্তু ইন্ডিয়ান সন্তুরের মধ্যেই যে শাস্ত্রীয় সঙ্গীতটাকে অন্যরকম ভাবে বাজানো যায়, সেটা কিন্তু শিবকুমার শর্মা চেষ্টা করেননি। কেন, ওনার ইন্টারভিউতে আমি শুনেছি বারবার করে উনি বলেছেন, উনি যেটা চেয়েছিলেন সেটা হলো যে সন্তুরটা যেভাবে বাজানো হয় সেইভাবেই উনি ওটাকে বাজাতে চান। তার মধ্যে সেতার বা সরোদের কোনো কিছুই উনি বাজাতে চান না। সন্তুরটা যেন সন্তুরের মতো করে বাজেন, সেইটাই ওনার উদ্দেশ্য ছিল, ওটাই লক্ষ্য ছিল ওনার। কিন্তু সেই লক্ষ্যটা পূরণ করার ফলে যেটা হলো, সন্তুর কোনো ঘরানাধার পদ্ধতির মধ্যে দিয়ে গেল না, এবং সন্তুরের কোনো ঘরানা তৈরি হলো না। কারণ সন্তুর শাস্ত্রীয় সঙ্গীতে যে শাস্ত্র শব্দটা আমরা ব্যবহার করি, সেই শাস্ত্রের বাইরে গিয়ে তার মতো করে তার বাজন শৈলীকে সৃষ্টি করলো, তার পদ্ধতিকে সৃষ্টি করলো। শাস্ত্রের নিবদ্ধ থেকে শাস্ত্রে সেই কঠিন পথের মধ্যে দিয়ে তার বিস্তার সে করলো না। কিন্তু ঘটনাচক্রে আমার গুরুরা যেহেতু সেই শাস্ত্র নিবদ্ধ পথের মধ্যে দিয়েই চলে থাকেন, কারণ তাদের একটাই লক্ষ্য হচ্ছে, আমার যতজন গুরুর কাছে আমি শিখেছি তারা প্রত্যেকে একটা কথাই বলেছে আমাকে, আলাউদ্দিন খাঁ সাহেব যেভাবে বলে গেছে ওইভাবেই তুমি বাজাবে। মানে সেতার, সরোদ, ভায়োলিন, অন্যান্য যত যন্ত্র আমার কাছে রেফারেন্স ছিল, যার জন্য আমি মাইহার ব্যান্ডের প্রত্যেক মানে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টালিস্টদের কাছে গিয়ে গিয়ে বিভিন্ন যন্ত্রের
যে টেকনিক, সেগুলো আমি শিখেছি। কারণ এই জন্য শিখতে হয়েছে, কারণ সেখান থেকে যদি আমি কিছু একটা পেতে পারি সান্তুরে, যেটা আমি সান্তুরের মধ্যে এপ্লাই করতে পারি। এই বিষয়টা যে উঠে আসলো, এই বললাম না প্রশ্নটা, এই যে কথাটা আমি বলছি এখন, যে অন্য আমাকে ভাবতে হচ্ছে, তার কারণটা হলো এই যে আমার তালিম চলছিল, চলতে, চলতে আমি রাগ ভৈরতে অন্নপূর্ণা দেবীর একটি কম্পোজিশন, সুরবাহারের খুব লম্বা, লম্বা মিলের কম্পোজিশন জাস্ট শুরু হয়েছে। আমার মানে বিলম্বিত গাতে তালিম কমপ্লিট হওয়ার পর আমি দ্রুত গাতে তালিম চলছে। সেই সময় আমার গুরু অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালাইজড হয় পরবর্তীকালে, এবং উনি মারা যান জ্ঞানেশ কাশা। এবং উনি যখন মারা যান তখন আমার বাবা এটাই ঠিক করেন যে যেহেতু মানে জ্ঞানেশ কাশা আর বেঁচে নেই, আর কেউ যেহেতু একদম শুরু থেকে এই সান্তুর বাজানোর পদ্ধতি, যে যতটুকু রাস্তা উনি বার করেছিলেন বোলবানি বাজানোর এবং ঝালা বাজানোর যে মূল টেকনিক বা পাল্টা গদ বাজানোর যে পদ্ধতি, ততটুকু উনি ইনভেশন করেছিলেন, সেই যে রাস্তাটা, সেটা এরপর আমাকে কে দেখাবে? কারণ আমার গুরুর ঘরানার বেশিরভাগ মানুষরাই তখন বিদেশে রয়েছে, কেউ এই দেশে থাকেন না। কিন্তু ঘটনাচক্রে আমার বাবাকে উস্তাদ আলী বাখা সাহেব উনি ডেকে পাঠান এবং উনি বলেন যে ধ্যানেশ মারা যাওয়ার আগে আমাদের বলে গেছে দিশারির বিষয়ে, এবং দিশারি আমাদের দায়িত্ব, আপনাদের চিন্তা করতে হবে না, ওর বাজনার দায়িত্ব আমাদের, আপনি কোথাও ভাববেন না ভুল করেও যে অন্য কোথাও গিয়ে ওকে শেখাতে হবে। এবং ওনারা কিন্তু আমাকে ছাড়েন না, কেন নাহলে কিন্তু আমার বাবা ঠিক করে ফেলেছিলেন এবং শিবজির সঙ্গে কথাও বলে ফেলেছিলেন যে আমি ওনার কাছে গিয়ে তালিম নেব। এটি দ্বিতীয়বার হয় যে আমি শিবকুমার শর্মার কাছে শিখতে যাব বলে স্থির হয়ে যায় এবং আমি যাই না। দ্বিতীয়বার বললাম এই জন্যে, কারণ এর আগেও প্রথম যখন আমি সন্তোষ শেখার আগ্রহ প্রকাশ করেছিলাম ছোটবেলায়, মাত্র 4.5 বছর বয়সে, তখনও আমার বাবা শিবকুমার শর্মার কাছেই, ওনার কাছেই আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। আচ্ছা, এইবার যে জার্নিটা আমার জীবনে শুরু হলো, সেটা খুবই কঠিন ছিল, কারণ আমার নতুন যে গুরুরা আমার জীবনে আসতে শুরু করলেন একের পর এক, উস্তাদ আশিস খাঁ সাহেব, বিদুষী আমিনা পেরেরা, উস্তাদ আলী আহমেদ খাঁ সাহেব, পরবর্তীকালে পণ্ডিত শঙ্কর ঘোষ, ডক্টর বিনয় ভারত রামজি, এরা কেউই কিন্তু আমাকে সান্তুরের কোনো তালিম দেন। এরা সকলেই আমাকে মাহিয়ার ঘরানার রাগ সঙ্গীতের তালিম দিয়েছেন, তার বন্দিশ কি করে বাজাতে হবে সে তারে সরদে তার তালিম দিয়েছেন। এবং যখন আমার আলাপের তালিম আমার শুরু হয়, তখন তারা বুঝতে পারে যে দিশারিকে আর বোঝানো যাচ্ছে না। মানে এবার যেটা হচ্ছে, উনি যখন আলাপ বাজাচ্ছেন সামনে, ওনারা আলাপ বাজিয়ে আমাকে বা গিয়ে আমাকে শোনাচ্ছেন, সেটা কি করে আমি সান্তুরে বাজাবো আমি জাস্ট বুঝতে পারছি না। কেন ধ্রুপদঙ্গের যে স্টাইল, সেটা কি করে আমি সান্তুরে আনবো? ওই শুদ্ধ বাণীর বাদ, ওই লম্বা লম্বা সুর, অত সাস্টেন। তখন উস্তাদ আশিস খাঁ সাহেব ডিসিশন নেন, সেটা হলো যে উনি বলেন যে তুমি শরৎ শেখো, অন্তত শরৎটা শিখলে তুমি বুঝতে পারবে তোর কিছুটা হলেও যে আমি কি বলতে চাইছি তোমাকে। এবং একই রকম ভাবে আমি আমিনা পেরেরার কাছ থেকে সেতারের যে টেকনিক গুলো সেগুলো শিখতে শুরু করি। কেন উনি আমাকে যে টেকনিক গুলো বলতেন, ওনার কাছে সুবিধা ছিল, উনি শরৎ সেতার দুটোই জানতেন। উনি আলাউদ্দিন খাঁ সাহেবের কাছে শরৎও শিখেছিলেন, আমিনা পেরেরা সেতারও শিখেছিলেন, এবং ওই দুটো টেকনিকই উনি আমাকে দেখাতেন। সেটা সেতারে কিভাবে বাজবে, তার ফিঙ্গারিং কেরম হবে, তার রাইট হ্যান্ডে কেরম ভাবে বোলটা যাবে, এবং সরোদে, এবং সেইটা আমি সরোদে তুলে পরে পরবর্তী সময় বাড়িতে বসে বসে সান্তুরের মধ্যে রেয়াজ করে 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 একটা লং জার্নি, মানে এতটা অনেক সময় আমার লেগে গেছে, যার জন্য, কারণ যেহেতু আমার কোনো মানে কোনো গুরু
সেই অর্থে এরকম কোনো গুরু ছিল না যে সরাসরি আমাকে বলবে যে তুমি স্টিকটা এইভাবে ধরে এইভাবে ওটাকে বাজাও, যে স্ট্রোকটা এইভাবে না। আমি আমার গুরু ভাইদের দেখতাম যে তাকে গুরুজি বলে দিচ্ছেন, না ডাটা এইভাবে বাজাও, এইভাবে স্ট্রোক করো, এইভাবে মিটটা টানো, কি সুন্দর দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমাকে শুধু ওই বাজিয়ে যেটা শোনালেন ব্যাস ওইটুকুই। দিনের পর দিন এরকম গেছে, মানে আমি শুধু কাঁদতাম বসে বসে যন্ত্রের উপর। কারণ আমি বুঝতে পারছি যে আমি যেটা গুরুজি বাজাচ্ছে সেটা আমি আমার যন্ত্রে আনতে পারছি না। এবং আমার যে স্ট্রাগলটা শুরু হলো, এবং তাতে কি হলো, আমার তালিম মানে সময় দেওয়া সন্তুরের প্রতি ওটা বেড়ে গেল আরো। এবার আলিমা খাঁ সাহেব ২ বছর অন্তর অন্তর আসতেন। এবার উনি এসে আমার যন্ত্রে আমি কিভাবে বোল বানি বাজাচ্ছি সেগুলো উনি দেখলেন, জিজ্ঞাসা করলেন কিভাবে বাজাও, তারপর কিভাবে সুর মেলাই। উনি সেগুলো দেখে খুবই ইমপ্রেসড হন। এবং আমার বাবাকে বলেন যে উনি আমাকে ইউএসএ তে নিয়ে যেতে চান, ওনার কলেজে ওখানে আমাকে স্কলারশিপ দিয়ে। কিন্তু আমার গুরু বাড়ির উনি তো একমাত্র আমার গুরু নন, আশিস খাঁ সাহেব, আমিনা পেরেরাও রয়েছে এবং অন্যান্য গুরুরা সকলের জুবিদা খান রয়েছেন, আমার গুরুজির মা, ওনারা কেউ আমাকে ছাড়তে চাননি এখান থেকে। এবং আলিম খাঁ সাহেবকে উনি পার্সোনালি বলেন, জুবিদা খান, যে তোমার যদি ওকে তালিম দিতেই হয়, তুমি বেবিকে শেখাও, দেখিয়ে দাও, বেবি ওকে শেখাবে, আর তুমি তোমার যদি দরকার পড়ে তুমি এখানে এসে ওকে তালিম দাও। ওই আমেরিকাতে নিয়ে গিয়ে ওকে তালিম দেওয়ার কোনো দরকার। কারণ উনি আসলে চাইছিলেন না আমি এখান থেকে চলে যাই, কারণ এখানে আরো অনেকজন ছিলেন মানুষ যাদের কাছ থেকে আমি সাইমেন্টেনিয়াসলি তালিম নিচ্ছিলাম, সেইটা যাতে আমার বন্ধ না হয়ে যায়। আমি এটা জানি না যে আমার কোনটা হলে ভালো হতো আমার জীবনে, কি মন্দ হতো। যাই হচ্ছিল আমি এটাকে বুঝতে পারছি না, একটা এক্সপেরিমেন্ট চলছিল, সেই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হতেও পারতো, নাও হতে পারতো, এরকম একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেটা খুবই কঠিন ছিল। এবং আমার গুরুদের প্রতি মুহূর্তে একটা কথা ফেস করতে হতো ওনাদেরকে। সকলে এসে বলতো যে ও যে এরকম ভাবে বাজাচ্ছে সেটা কে শেখালো ওকে। তখন ওরা বলতেন যে ধ্যানেশ তো শিখিয়ে দিয়ে গেছে, পিসিমাকে বা গুরুজিকে উত্তর দিতে দেখেছি এটা, আর বাকিটা ও নিজের মতো করে বাজায়, মানে ও বাজিয়ে ফেলে, আমরা জানি না কি করে ও বাজায়। এটাই সবসময় ওনারা উত্তর দিয়েছে। তো এইভাবেই করতে 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 আমি অনেকগুলো ৭টা যন্ত্র মূলত শিখি। যন্ত্রগুলো শিখার উদ্দেশ্যই ছিল আমার সন্তুরকে আরো ডেভেলপ করা, এবং গানের তালিম নিই, পাখোয়াজের তালিম নিই। সেগুলো নিয়ে একটা লম্বা জার্নি ছিল, মানে খুবই কঠিন ছিল সেই পথটা। তো একটু বলতে চাই, সেটা হলো যে সবকিছু ঠিক আছে, কিন্তু একটা আমার যেটা কথা সেটা হলো যে সন্তোষ শিখতে গিয়ে আরো ৬-৭টা যন্ত্র শিখতে হয়েছে এবং তারপরে সেটা এটার উপর অ্যাপ্লাই করা হয়েছে। তো এটা থেকে মনে হয়নি যে লম্বা টাইম লেগে গেছে, যেটা একটা মানুষের জন্য এত টাইম কখনোই লাগে না একটা যন্ত্র শিখতে। তো জীবনের অর্ধেকের বেশি সময় চলে যায়। কারণ হচ্ছে যে আমি নিজে শিখছি প্লাস নিজে ইনভেন্ট করতে করতে যাচ্ছি বলে, এবং যেটাই আমি ইনভেনশন করছি, যে রাস্তাটা আমি বের করছি, সেটা যেন ওই মাত্রায় হয়। আমার মাথায় কিন্তু সবসময় একটা জিনিসই ঘুরছিল, যে আমার বাজনা যেমন মাইয়ার ঘরানা রিফ্লেক্টেড হবে, শুধু রিফ্লেক্টেড হলে হবে না, সেটা আলাউদ্দিন খান যে স্ট্যান্ডার্ডের ভাবতে পারতেন সেই জায়গায় মাত্রায় যেতে হবে। কিন্তু সেটা যতক্ষণ না সেই মাত্রায় পৌঁছাচ্ছে। আমি একটু কথা বলি, সেটা তো ভাবার কথা না। কারণ কোনো মানুষই কোনো কিছু শিখতে যায়, সেটা হলো যে সে জানে, দেন আমি ওটার কাছ থেকে আমি শিখবো। তো কোনো মানুষই কোনো জায়গায় গিয়ে সেই জিনিসটা শিখতে যায় না যে এটা আমার নিজে নিজে শিখতে হবে, বা আমার নিজের জন্য এক্সপেরিমেন্ট এতগুলো জায়গায়, এই জার্নিটা নাও হতে পারতো। তো কিন্তু ধ্যানশীল সাহেব যে মারা যাবেন এটা তো আমরা কেউ জানতাম না, ওটা তো আমার হাতে ছিল না। এটা ঠিক আছে, কিন্তু অনেকে মানে যেটা হয় যে আজকের যে জায়গায় নাও আসতে পারতো, 50-50 চান্স না, 80-20 চান্স ছিল।
হওয়ারই কথা একদমই ছিল। তাই। তো না, সেখানে একটা লাইফের অর্ধেকের বেশি টাইম চলে গেছে শুধু শিখতে। তো এই মানুষটা পরবর্তীতে অ্যাপ্লাই করবে কি করে এবং সেটা মানুষের কাছে পৌঁছাবে কি করে? একটা মানুষের জীবনে কতটুকু টাইম থাকে, তার যদি অর্ধেকের বেশি টাইমটা চলে যায় শুধু শিখতে, তাহলে সে নিজে কিভাবে শুনে খুশি হবে আর অন্যকে কিভাবে শোনাবে? এটা এই যে যে এক্সপেরিমেন্ট এটা করার মানে কতটা যুক্তিযুক্ত ছিল? এইটা বলা খুবই কঠিন আমার পক্ষে। মানে এটা আদৌ সঠিক ছিল কিনা। দেখুন, আপনি যদি এটা বলেন যে আমার শিষ্য বা শিষ্যাদের ক্ষেত্রে এই সমস্যাটা কি হবে? হবে না। কেন আমি একজন স্টুডেন্ট যেদিন আমার কাছে ১ম আসবে, তার হাতের শেপ দেখে আমি বলে দেব তার সন্তুর বাজানো সে বাজাতে পারবে কি পারবে না। ঘটনাচক্রে আমার হাতের শেপটা সন্তুর বাজানোর উপযোগী ছিল। মনে করুন আমার হাতের শেপের যদি এরকম কোনো বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকম হাতের শেপ হয়। আঙ্গুলগুলো বিভিন্ন রকম ভাবে কাজ করে। যদি ওটা সঠিক না থাকতো, তাহলে হয়তো আমার বাজনাটা বাজানোই হতো না। কোথাও একটা মনে হয় দেখুন একটা বিষয় তো আছে যে যেটা আমার ডেস্টিনেশন আমি সেখানে পৌঁছাবোই। এবার হয়তো আমার ডেস্টিনেশন এটাই ছিল আমি সন্তুর বাজাবো মাইহার স্টাইলে। বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের স্টাইলে বাজাবো। দেখুন মাইহার ঘরানার নাম নিয়ে অনেকে সন্তুর বাজাচ্ছে আজকাল। কিন্তু তারা কিন্তু বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের স্টাইলে কেউ বাজাচ্ছেন না। তারা হয়তো মাইহার ঘরানার কোনো একটা কম্পোজিশন নিজের মতো করে বাজাচ্ছে। শিবজি যেন বাজাতেন ওই স্টাইলে। কিন্তু একদম ওই টেকনিকটাকে ফলো করে যেভাবে ডেভেলপ করেছি এবং সেইটা আমার গুরুদের কাছ থেকে আমি মান্যতা পেয়েছি এবং তারা তৃপ্ত হওয়ার পরেই কিন্তু আমি তালিম কমপ্লিট করে কিন্তু আমি আমার গুরুগৃহ থেকে মানে শিক্ষা দেওয়ার জগতে এসেছি। মানে তার আগে পর্যন্ত কিন্তু আমি শিক্ষক হিসেবে কোনো কাজ করিনি। আমি অন্যান্য বিষয়ে শিক্ষাদান করতাম, কিন্তু সন্তুর আমি কখনোই শেখাইনি। তো কোথাও আমি বিশ্বাস করি যেটা ঈশ্বর যদি চেয়েছেন আমার মধ্যে দিয়ে সন্তুর বাজাবেন সেটা তো আহ, সেটাই হয়েছে আসলে আমি মনে করি। আমার গুরুদের আশীর্বাদ বলতে পারি যে তারাও নিশ্চয়ই আমার জন্য অনেক প্রে করেছেন। বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের অনেক আশীর্বাদ রয়েছে আমার উপর। এটা এই কথাটা অবশ্য আমি আমার গুরু বাড়িতে আমার গুরুস্থানীয় যারা রয়েছে তাদের মুখে বহুবার শুনেছি কথাটা। দিশারির উপর বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের অনেক আশীর্বাদ রয়েছে। মাইহারের সাধারণ মানুষ যারা এবং ওখানকার যারা গুণী মানুষ শিল্পীরা রয়েছে তারাও সবসময় এটা বলে আমাকে যে তোমার উপর বাবার অনেক আশীর্বাদ রয়েছে। তাহলে তুমি ওরা যখন ১ম শোনে আমাকে মাইহারে সবথেকে অবাক হয়েছিল ওরা। কেন ওরা তো যাপন করে আলাউদ্দিন খাঁ সাহেবকে। কেন পরবর্তীকালে অনেকেই রবিশঙ্করের আলাউদ্দিন খাঁ সাহেবের নিজস্ব যে স্টাইল সেটা ছাড়াও রবিশঙ্করের যে স্টাইল ডেভেলপ করেছে সেই স্টাইলে অনেকে বাজিয়েছেন। কেউ আলিয়া খাঁ সাহেবের স্টাইলে বাজাচ্ছেন, কেউ নিখিল ব্যানার্জি স্টাইলে বাজাচ্ছেন। কিন্তু এই সবগুলো স্টাইল মিলিয়ে একটা স্টাইল আলাউদ্দিন খাঁ সাহেবের স্টাইল। তারা যখন আমার হাতে ওই বাজনা শোনে তারা প্রত্যেকেই বলেছে তোমার বাজনাটা একেবারেই আলাউদ্দিন খাঁ সাহেবের মতো। আমার বাজনার মধ্যে আলিয়া খাঁ সাহেবের স্টাইলও রয়েছে, রবিশঙ্করের স্টাইলও রয়েছে, আশিস খানের স্টাইলও রয়েছে। কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই বাবা আলাউদ্দিন খাঁ সাহেবকেই ফলো করে গেছি এবং ওটাই আমার উদ্দেশ্য ছিল যে উনি বেঁচে থাকলে যেভাবে যে কঠোর সাধনার মধ্যে দিয়ে আমাকে নিয়ে যেতেন আমি চেষ্টা করছি সেই কঠোর সাধনা নিজে নিজে একা একাই করতে। বলতে পারেন একলব্যের মতো। আম, আমার যেটা পরবর্তী কথা সেটা হলো যে এই যে 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 ঘরানার মধ্যে কিন্তু যে একটা যন্ত্রটা কথা আমি আপনাকে বলবো, আমার গুরুরা কিন্তু আমাকে অনেক সঙ্গ দিয়েছেন। মানে সেটা মানে ঠিক আছে। তারা হয়তো মানে বলে দিতে পারছেন না, কিন্তু যতক্ষণ না আমি ওটাকে করে 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 তুলে উঠছি না ততক্ষণ কিন্তু ওরা ধৈর্য দিয়ে শুনেছেন। মানে আমি ঘন্টা ওদের বাড়িতে থেকেছি, থেকে ঘন্টার পর ঘন্টা রেয়াজ করেছি, করে এসে আবার শুনিয়েছি। বলেছেন না হচ্ছে না,
আবার যাচ্ছি, আবার করে যাচ্ছি, এবার কিছুটা হয়েছে। না এই জায়গাটা না এরকম নয়, এরকম মানে সেটা আবার গেয়ে শোনাচ্ছেন, বাজিয়ে শোনাচ্ছেন নিজের যন্ত্রে। আবার আমি প্র্যাকটিস করছি, করে এইভাবে হয়েছে। কঠিন ছিল, ভীষণ কঠিন ছিল। ভীষণই কঠিন ছিল। অনেক আশীর্বাদ ছিল আমি মনে করি আমার গুরুদের। বিশেষ করে ধানেশ খাঁ সাহেব এবং আলমগীর খাঁ সাহেবের অনেক আশীর্বাদ ছিল আমার। নাহলে মনে হয় আমি এটা পারতাম না। কেন ওটা তো ওনার ইচ্ছে ছিল না, ধানেশ খাঁ সাহেবের। আমরা সেই এখন ইচ্ছা নিয়ে কিন্তু উনি মারা গেছেন। প্রোগ্রাম শেষ করব, আমার টাইম নাই, টাইমটা শেষ হয়ে গেছে। সরি। ধন্যবাদ আজকের এই সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ। নমস্কার।